হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ইভিএস ক্লাসের এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 3। তো দেখো আমাদের এই আগের ক্লাসগুলো মানে সেট 1 এবং সেট 2 যারা দেখোনি তারা ওপরে দেখো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেট 1 এবং সেট 2টা দেখে নাও। আজকে আমাদের সেট 3 হবে। তো সেট 3 শুরু করার আগে আমাদের সেট 2 এ যেগুলো আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখো 51, 52, 53 এবং 54 এই চারটে ছিল আমাদের হোমওয়ার্ক। তো সেগুলোর আনসার আমরা আগে দেখে নেব। তো দেখো আমাদের 51 কোশ্চেন কী রয়েছে। দেখো 51-এ বলেছে বায়ুতে পারদের উৎস হলো। চারটে অপশন ছিল, দেখো এখানে আমাদের অপশনগুলো দেখতে পাচ্ছ। দেখো লেখা আছে কয়লার দহন, ঠিক আছে, তারপর আছে আবর্জনার দহন, কয়লার আগুন এবং বাষ্প ইঞ্জিন। তো এখানে যেটা সঠিক হবে বায়ুতে পারদের উৎস। তো পারদ তোমরা জানো, যার সংকেত হচ্ছে Hg। তো এই পারদের যে উৎস সেটা হচ্ছে মূলত কি বলতো, সেটা হচ্ছে আবর্জনার দহন, মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক। ওকে, 52 কী লেখা আছে দেখো, বলছে সীসা দূষণের মূল উৎস হলো। তো সীসা কি বলো তো, সীসাকে বলেছিলাম যাকে লেখা হয় পিবি দিয়ে, এটাকে বলা হয় লেড বলা হয়, ঠিক আছে। তো এই লেড যে আছে, তো লেডের যে দূষণের মূল উৎস সেটা হচ্ছে লেডযুক্ত গ্যাসোলিন, অপশন বি হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা, এবার দেখো 53-তে কী রয়েছে, শব্দের মাত্রা কত হলে কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমাদের সঠিক যেটা আনসার হবে সেটা বলেছিলাম 160 ডেসিবেলের বেশি হলেই কিন্তু কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা মনে রাখতে পারো, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের 54 রয়েছিল যে পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার গড় মান কত। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা ছিল আমাদের 105 রেস, ঠিক আছে, যেটা হচ্ছে অপশান সিতে আমাদের রয়েছে। এই ছিল আমাদের চারটে হোমওয়ার্ক। তো তোমরা আনসারগুলো আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 55 থেকে শুরু করে, ঠিক আছে, 55 থেকে শুরু করে আপ টু 79 অবধি, ঠিক আছে। তো এই 55 থেকে 79 অবধি অর্থাৎ মোট প্রশ্ন হচ্ছে 25টা। তোমরা দেখো যে 25-এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা জানাও কমেন্ট বক্সে, ঠিক আছে। তো আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তবে হ্যাঁ, যারা প্রথমবার দেখছো ভিডিওটা তারা অবশ্যই কিন্তু এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে যাতে তুমি ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো ঠিক আছে, আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো 55-এ দেখো কী রয়েছে, ভালো করে দেখো কী লেখা আছে। কোশ্চেন বলেছে দেখো 55-এ বলেছে শিল্প বিপ্লবের পূর্বে বাতাসে কার্বন ডাই অক্সাইডের গারত্বের পরিমাণ কত ছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখো কি বলেছে, শিল্প বিপ্লব যাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ঠিক আছে। তো তার আগে বললি যে শিল্প বিপ্লব কবে ঘটেছিল, তোমরা একটু বলো দেখি। তো শিল্প বিপ্লব যেটা ঘটেছিল সেটা হচ্ছে ওই 70s দিকে, ঠিক আছে, মানে 1700, ঠিক আছে, 60-র দিকে, ক্লিয়ার। এই 1760-তে কিন্তু হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো এর পূর্বে বাতাসে কার্বন ডাই অক্সাইডের গারত্বের পরিমাণ কত ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান রয়েছে, 820 ppm, 280 ppm, 28 ppm এবং 208 ppm। আচ্ছা, ppm এর ফুল ফর্মটা বলে দিই, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন। তো এবার বলো তোমরা যে এখানে সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে ppm এর ফুল ফর্ম। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, 280 ppm। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুবই, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু বর্তমানে বেশি দিচ্ছে এক্সামে। কারণ তোমরা টেটের এক্সামে দেখেছো যে এই টাইপের কোশ্চেনটাকে ওরা বেশি ফলো করে, ঠিক আছে। তো তোমরা দেখো নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে 56-এ। প্রশ্ন বলেছে বায়ু দূষণজনিত মানুষের স্বাস্থ্য সমস্যা হলো। তো মানে বলেছে যে বায়ু দূষণের ফলে মানুষের যে সমস্যাটা হয় কোনটা সমস্যা। চারটা অপশন দেখতে পাচ্ছ, হাঁপানি, স্নায়ুরোগ, আন্ত্রিক এবং চর্মরোগ। তো তোমরা প্রত্যেকে জানো যে স্নায়ুরোগ তো হতে পারে না, ঠিক আছে, এটা আমাদের নার্ভের যে ব্যাপারটা সেটা হচ্ছে। আচ্ছা, চর্মরোগ তোমরা জানো এটা ইউভি রশ্মি যদি আমাদের গায়ে পড়ে তাহলে চর্মরোগ মানে চর্ম স্কিন ক্যান্সার হতে পারে। তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে হাঁপানি, ঠিক আছে, এটা কিন্তু বায়ু দূষণের জন্য মূলত হয়ে থাকে। ওকে, 57 থেকে কী বলেছে, এয়ার পলিউশন গ্রন্থের লেখককে। তো দেখো এয়ার পলিউশন মানে এয়ার, ঠিক আছে, এই যে দূষণ হচ্ছে তার উপর বেস করে এই বইটা লেখা। তো এই বইটার যে লেখক তিনি হলেন
পারকিন্স, অপশন এতে রয়েছে পারকিন্স। ওকে, দেখো 58 কি রয়েছে, 58-এ বলেছে জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হলো। তো এটা প্রশ্ন এর আগেও বলেছিলাম। 58-এর দেখো তোমরা আশা করি পারবে, এটার সঠিক উত্তরটা হবে নর্মদার জল। এটা হচ্ছে জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থ। দেখো আমাদের 59 কি বলেছে, দেখো 59-এ বলেছে পাথরের ক্যান্সার বা পাথরের কুষ্ঠের কারণ হলো। তো দেখো পাথরের ক্যান্সার মানে এখানে ক্যান্সার বলতে বোঝানো হয়েছে পাথরের ক্ষয়। তোমরা জানো যে তাজমহল যেমন পাথর দিয়ে তৈরি, তো পাথরটা সেখানে কি হচ্ছে না, ক্ষয় হয়ে যাচ্ছে। তো কেন ক্ষয় হচ্ছে বলো তো? পাথরের যে অ্যাকচুয়ালি ক্ষয় হচ্ছে তার কারণ হচ্ছে অ্যাসিডের সাথে যে ক্ষারের যে বিক্রিয়া, তোমরা যেটা জানো অ্যাসিড আর ক্ষার মিলে কি হয়, বিক্রিয়া করে লবণ জল তৈরি করে এবং সেখান থেকে কিন্তু ক্ষয় হয়। তো তোমরা জানো যে আমাদের বায়ুতে যে রয়েছে একটা যেমন রয়েছে SO2, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, আর যেমন রয়েছে NO2, ঠিক আছে, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটো গ্যাস কিন্তু বৃষ্টির যে জল তার সাথে কিন্তু বিক্রিয়া করে, ঠিক আছে, আলটিমেটলি সেখানে কী হচ্ছে বলো তো, এক ধরনের অ্যাসিড তৈরি করছে। কী কী বলো তো, একটা হচ্ছে যেমন H2SO4, ঠিক আছে, H2SO4, আরটা হচ্ছে যেমন HNO3, মানে নাইট্রিক অ্যাসিড। তো এই দুটো অ্যাসিড কিন্তু তৈরি হয়ে আলটিমেটলি কী করছে, এই অ্যাসিডগুলো কিন্তু পাথরের সাথে বিক্রিয়া করে পাথরটাকে ক্ষয় করছে। তো এটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি অম্লবৃষ্টি, ঠিক আছে। এই যে বললাম, একটা বললাম H2SO4, ঠিক আছে, আরেকটা বললাম কি বলো তো, আরেকটা বললাম HNO3। এই দুটো কিন্তু অ্যাসিড কিন্তু জলের সাথে মিশে সেটা হচ্ছে অম্লবৃষ্টি। আগে বলেছিলাম যে অ্যাসিডের যেহেতু স্বাদ হচ্ছে টক, তা বা আম্লিক যেটাকে বলি আমরা, তাই এটা হচ্ছে অম্লবৃষ্টি, মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার? দেখো আমাদের নেক্সট 60 কী রয়েছে, দেখো বলেছে উত্তর ভারতে ঘূর্ণিঝড়কে কি বলা হয়। তো দেখো এটা খুব ভালো একটা প্রশ্ন। তো আরেকটা কথা বলে রাখি, আমরা শুধুমাত্র কিন্তু ওই যেমন দেখো এখানে যে বলেছে উত্তর ভারতের ঘূর্ণিঝড়কে কী বলা হয়, তো এটা যদি উত্তর হয় আঁধি, আমরা কিন্তু আঁধি বলে কিন্তু এগিয়ে যাব না, ঠিক আছে। আমরা কিন্তু বাকি অপশানগুলো দেখে নেব যে কোনটার কি সঠিক উত্তর, ঠিক আছে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। তাহলে কি বলো তো, আমরা পড়ছি একটা প্রশ্ন কিন্তু বাকি সমস্ত অপশানগুলো আমরা যদি একটু দেখে নিই, তাহলে আলটিমেটলি কী বলতো, আমাদের চারটা কিন্তু পড়া হয়ে গেল, তাই না? একটু বুদ্ধি করে আমরা চারটা একটু দেখে নেব। তো দেখো আমাদের যেমন প্রথম অপশান হচ্ছে টাইফুন। তো আমাকে জানতে হবে যে টাইফুনটা কিন্তু কোথায় ঘটছে। তো তোমরা প্রত্যেকে জানো যে টাইফুন, আর তারপরে যেমন দেখো রয়েছে আমাদের টর্নেডো, ঠিক আছে, তারপর আমাদের যেমন রয়েছে আঁধি, হ্যারিকেন। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়, ঠিক আছে। তো এবার এই ঘূর্ণিঝড়গুলোর মধ্যে কোনটা কোথায় হচ্ছে সেটা একটু আমাদের দেখে নিতে হবে, রাইট। তো দেখো আমাদের যেমন এই যে বলেছে টাইফুন, তো তোমরা প্রত্যেকে জানো টাইফুনটা একটা ঘূর্ণিঝড়, ট্রপিক্যাল সাইক্লোন এগুলো মূলত। এটা হচ্ছে কোথায় বলো তো, চায়না সিতে। এটা কোথায় বললাম, চায়না সি, ঠিক আছে, চায়না সিতে হচ্ছে। তো এবার দেখো এই যে টর্নেডো আছে, তো এখন জানতে হবে যে টর্নেডো কোথায় হচ্ছে। তো দেখো টর্নেডো যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত কোথায় বলো দেখি, তোমাদের জানতে হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তার আগে দেখো আমি বলেছি, দেখো এটা হচ্ছে গিনি ল্যান্ডস অফ ওয়েস্ট আফ্রিকা, মানে এটা হচ্ছে মূলত ওয়েস্ট আফ্রিকাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকাতে টর্নেডো। আর যেটা হচ্ছে হ্যারিকেন, তো তোমরা প্রত্যেকে জানো যে হ্যারিকেনটা কোথায় হচ্ছে বলো তো। এই হ্যারিকেনটা যে হচ্ছে সেটা হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। এটা কোথায় হচ্ছে বলো তো, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো এবার দেখো এই যে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে হ্যারিকেন, টর্নেডো হচ্ছে ওয়েস্ট আফ্রিকা, আর টাইফুনটা যেটা হচ্ছে চায়না সিতে। আর এখানে আমাকে প্রশ্ন বলেছিল যে দেখো, আচ্ছা আমরা 60 দেখলাম, দেখো 60 দেখো, তাহলে 60 আর 61 দুটোর কিন্তু প্রশ্ন তুমি একসঙ্গে পেয়ে যাচ্ছ। তাহলে উত্তর ভারত যখন বলছে তাহলে সঠিক হয়ে গেলো আঁধি, আর যখন ওয়েস্ট ইন্ডিজ বলছে, আমরা আগে বলেছি ওয়েস্ট ইন্ডিজ যেটা সেটা হচ্ছে আমাদের হ্যারিকেন, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু চারটা জিনিস জানতে পেরে গেলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 62 কী বলেছে, দেখো 62 লেখা আছে যে বলেছে ভারতের কোন রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল। প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো লাল বৃষ্টি, দেখো এই যে রেড রেন, এটা কোথায় হয়েছিল বলতো, এটা হচ্ছিল কেরলে, ঠিক আছে। তো শুধু কেরলে হয়েছিল এটা জানলেই হবে না, আমাকে জানতে হবে কবে হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট সাল, সেটা হচ্ছে 2001-এ হয়েছিল, ঠিক আছে, 2001-এ হয়েছিল
এই আমাদের এই লাল বৃষ্টি কোথায় না কেরলে। তো কেরলের কোথায়, কেরলে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে চেঙ্গালো চেঙ্গালোসেরি স্থান, ঠিক আছে, একটা নাম আছে এরকম, ঠিক আছে, চেঙ্গালোসেরি, ঠিক আছে, এই জায়গাটাতেও কিন্তু হয়েছিল মূলত লাল বৃষ্টি। ওকে, তাহলে কেরলের আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে পেরে গেছো, কোথায় কবে হয়েছে সবগুলো আশা করি ক্লিয়ার। আচ্ছা, যদি ডেটটাও বলে দেয় সেটা হবে 25শে জুলাই। ওকে, 25শে জুলাই। ওকে, তো এবার তোমরা দেখো 63 কোশ্চেন রয়েছে। দেখো কি বলেছে, লাল বৃষ্টি কি বলে, দেখো লাল বৃষ্টি কবে সংঘটিত হয়। তো দেখো একটু আগে বললাম 2001-এর 25শে জুলাই। তাহলে তোমরা কোথায় অপশন দেখতে পাচ্ছ, দেখো এখানে 2001 রয়েছে দেখো অপশন এতে, আর এখানে সিতে। আর এখানে দেখো 25শে জুলাই নেই, তবে এটা কিন্তু একটু ভুল হয়েছে, 24 না লিখে এটা করবে 25শে জুলাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক। তো 64 কি বলেছে, বলেছে আয়নায়িত বিকিরণের মাত্রার একককে বলা হয়। তো দেখো আয়নায়িত বিকিরণের যে মাত্রা সেটাকে আমরা কী দিয়ে বলি, সেটা হচ্ছে RAD অর্থাৎ র্যাড, ঠিক আছে, RAD অর্থাৎ র্যাড। তো এখন যদি বলে এই র্যাডের ফুল ফর্ম কি, তাহলে সেটা হয়ে যাবে রেডিয়েশন অ্যাবজর্বড ডোজ, ঠিক আছে, এটা যদি লিখে এখানে, তো রেডিয়েশন, ঠিক আছে, রেডিয়েশন অ্যাবজর্বড, ঠিক আছে, অ্যাবজর্বড ডোজ। ওকে, এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি র্যাডের ফুল ফর্ম। ওকে, দেখো নেক্সট আমাদের 65 কি রয়েছে ভালো করে দেখো, বলেছে গুজরাটের ভূমিকম্প হয় একটা সাল দেওয়া আছে কত সালে, ঠিক আছে, 1995, 2000, 1996, 2001, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। তো দেখো এখানে যেটা গুজরাটে যেটা ভূমিকম্প হয়েছিল সেটা হয়েছিল মূলত 2001 সালে, ঠিক আছে। তো এখন জানতে হবে যে 2001 সালে যে হলো এই ভূমিকম্পটা কোথায় না, সেটা হচ্ছিল ভুজ অঞ্চলে, ঠিক আছে, গুজরাটের ভুজে, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো 66 কি বলেছে, ভারতের কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি খরাপ্রবণ। তো খরা মানে তোমরা জানো বৃষ্টিপাত কম হবে, আর ভারতের কোথায় বৃষ্টিপাত কম হয় তোমরা জানো মরুভূমি অঞ্চলে, আর মরুভূমি কোথায় আছে, রাজস্থানে, ঠিক আছে। তাহলে রাজস্থান একমাত্র অপশান দেখো এতে রয়েছে, তার সাথে আছে গুজরাট, তার মানে দুটোই হচ্ছে আমাদের সঠিক, তো অপশান ই হচ্ছে সঠিক। 67 কী বলছে দেখো, প্রতিদিন কলকাতা শহরে সৃষ্ট আবর্জনার পরিমাণ কত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতা শহরে, ঠিক আছে, সৃষ্ট আবর্জনার পরিমাণ সেটা হচ্ছে 2500 টন, ঠিক আছে, 2500 টন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রাখবে। 68 বলছে দেখো বিশ্বের ড্যাশ ভাগ ফসল কীট পতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। তো দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে 68, সেটা হচ্ছে 33% বা 33 ভাগ, ঠিক আছে, এত ভাগ ফসল কিন্তু কীট পতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ওকে, দেখো এবারে আমাদের 69 যেটা বলেছে কি বলছে দেখো, বিষাক্ত ধাতু আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় প্রধানত কার মাধ্যমে, ঘর্মের মাধ্যমে, লিভারের মাধ্যমে, লালার মাধ্যমে, নাকি কিডনির মাধ্যমে। তো দেখো এখানে যেটা আমাদের ঘামের মাধ্যমে মূলত সেটা তো ইউরিয়া তোমরা জানো, লিভার তো হবে না, লালা হবে না, আমাদের হবে কিডনির মাধ্যমে, ঠিক আছে, মানে মূত্রের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা বিষাক্ত ধাতু আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয়। ওকে, দেখো আমাদের নেক্সট কোশ্চেন কত 70 রয়েছে, ভালো করে দেখো কি বলেছে। কোশ্চেন বলেছে দেখো কি লেখা আছে, মেটালো এনজাইম বলতে বোঝায়, চারটে অপশান রয়েছে। তো দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে লেখা আছে মেটালো। তো মেটালো কথাটা এসছে অ্যাকচুয়ালি মেটাল থেকে, আর তোমরা প্রত্যেকে জানো মেটালের বাংলা মানে হচ্ছে ধাতু। তাহলে এবার বলো, তাহলে ধাতু যদি অবশ্যই থাকে যে এনজাইমে, দেখো এখানে লেখা আছে এনজাইম, তাহলে যে এনজাইমের মধ্যে কি থাকবে না ধাতু থাকবে, সেটাকে আমরা কি বলবো, মেটালো এনজাইম। তাহলে অপশান এখানে একমাত্র রয়েছে, সেটা কি বলতো, অপশান বিতে, যে সকল উৎসেচকের মধ্যে ধাতু থাকে তাকেই কিন্তু আমরা বলি মেটালো এনজাইম। ক্লিয়ার। 71 কি বলছে দেখো, সীসার ক্ষতিকারক যৌগ হলো। সীসা আমি আগে বলেছিলাম, দেখো সীসা থেকে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে থাকে। তো সীসা দেখো সীসার যে সংকেত সেটা আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে পিবি, ঠিক আছে, যাকে লেড বলে। তো লেড যুক্ত ক্ষতিকারক এরকম যৌগ কোনগুলো, তো এখানে দেখতে পাচ্ছ চারটা অপশান রয়েছে, লেড অক্সাইড আছে,
লেড আর্সেনেট আছে এবং লেড কার্বনেট আছে। তো এখানে সবগুলো হচ্ছে আমাদের কিন্তু সীসার ক্ষতিকারক যৌগ। তাহলে অপশন আমাদের ডি সবগুলো। ওকে, দেখো নেক্সট আমাদের 72 কী রয়েছে, দেখো আমাদের নেক্সট যেটা 72 রয়েছে, ভালো করে দেখো কোশ্চেন যেটা বলেছে কি বলছে দেখো 72তে লেখা আছে দৈনন্দিন জীবনে কত কম্পাঙ্কের, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি বলছে, ঠিক আছে, কত কম্পাঙ্কের শব্দ, ঠিক আছে, কত কম্পাঙ্কের শব্দ কথা বলার ছন্দ নষ্ট করে দেয়। এই যে আমরা যে কথা বলি সেই কথা বলার যে একটা ছন্দ, ঠিক আছে, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তো এটা কত কম্পাঙ্কের শব্দ, তো সেটা হয়ে যাবে 300 থেকে 500 কম্পাঙ্কের শব্দ। ওকে, আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনে থাকি, মানে আমরা মানুষরা, ঠিক আছে, তো সেটা হয়ে যাবে 20 হার্জ থেকে, ঠিক আছে, 20 কিলো হার্জ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রুতি যোগ্য শব্দ শোনার কম্পাঙ্ক। ওকে, 73 কী বলেছে, ভারতে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি ঘটেছিল কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে এবং দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া মানে বুঝতে পারছো যেদিকে দেখো রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে, ঠিক আছে। তো ওখানে কবে সুনামি হয়েছিল? তো ওখানে সুনামি তোমরা প্রত্যেকে জানো 2004 সালে ঘটেছিল। আর 4টি অপশান কিন্তু রয়েছে, দেখো 2004, 2004, 2004, 2004। কিন্তু এখন দেখো ডেটটাও চেয়েছে কত তারিখে। তো দেখো এখানে সঠিকটা হবে 26শে ডিসেম্বর, রয়েছে অপশান এতে আমাদের রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ভেরিফাই আয় দিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা নেক্সট 74 কী বলেছে, অতিরিক্ত জলসেচের ফলে কৃষি জমির মৃত্তিকার লবণাক্ত বাড়ে নাকি অম্লত্ব বাড়ে নাকি কি হয়? ঠিক আছে, আমাকে প্রশ্ন চেয়েছে, 4টে অপশান রয়েছে। তো অতিরিক্ত যদি জলসেচ করা হয় তাহলে কৃষি জমির কিন্তু মৃত্তিকার লবণের পরিমাণ বাড়তে পারে। তাহলে অপশান ই হচ্ছে আমাদের সঠিক। তো 75 বলেছে ফ্লোরিন দূষণের ফলে যে ফ্লোরোসিস রোগ হয় তার ফলে মানুষের ক্ষতি হয় কোন অঙ্গে? তো দেখো অপশান হচ্ছে চামড়া নাকি নখ নাকি দাঁত ও হাড় নাকি ফুসফুস ও যকৃৎ। তো দেখো ফ্লোরিন যখন বলেছি, তো ফ্লোরিনের ফলে কী রোগ হয়? ফ্লোরোসিস। এতে কিন্তু মানুষের হাড় এবং দাঁতের কিন্তু সমস্যা হয়, দাঁত ক্ষয় হয় বা দাঁতের অনেক রকম সমস্যা হতে পারে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক। ওকে, দেখো আমাদের নেক্সট 76 যেটা বলেছে কি বলছে দেখো 76-এ লেখা আছে যে 1987 16 সেপ্টেম্বর পরিবেশ সংক্রান্ত যে চুক্তিতে বিশ্বের 11টি দেশ, ঠিক আছে, 11টা দেশ স্বাক্ষর করে, সেটি কোন চুক্তি? তো তোমাদের সেট 2-এ কিন্তু এটা প্রশ্ন ছিল যে 1987-এ, ঠিক আছে, 1987-এ যে চুক্তিটা হয়েছিল 16ই সেপ্টেম্বর, সেটা আর কিছু না, সেটা হচ্ছিল সেটা কি বলো তো, আচ্ছা এক মিনিট, তো সেটা ছিল আমাদের মন্ট্রিল চুক্তি। তাহলে অপশান আমাদের সিতে রয়েছে মন্ট্রিল চুক্তি। ওকে, তো মন্ট্রিল চুক্তিটা এটা অ্যাকচুয়ালি হয়েছিল কত, 1987। কোথায় হয়েছিল? কানাডাতে, আশা করি মনে আছে, কানাডাতে, ঠিক আছে। 77 বলেছে কোন প্রাকৃতিক উৎস থেকে সালফার ডাই অক্সাইড সবচেয়ে বেশি উৎপন্ন হয়? তো দেখো সালফার ডাই অক্সাইড এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার সংকেত হচ্ছে SO2, আর এটা সবথেকে বেশি হয় ভলক্যানিক ইরাপশন থেকে। এর মানে হচ্ছে আগ্নেয়, যেখানে আগ্নেয়গিরি থাকে আর কি, ঠিক আছে, অগ্নুৎপাত হয় সেখান থেকে। তো আমাদের অপশান সিতে রয়েছে আগ্নেয়গিরির ধোঁয়া, এখান থেকে কিন্তু সালফার ডাই অক্সাইড বেশি হয়। আর এটাও বলেছিলাম যে সালফার ডাই অক্সাইডের জন্য একটা যে রোগ হয় সেটা মানে উদ্ভিদের ক্ষেত্রে, সেটার নাম কি বলেছিলাম তোমরা বলো দেখি, আশা করি তোমরা পারবে। দেখো 78 কি রয়েছে, দেখো কোন রোগটি এককোষী প্রোটোজোয়া ঘটিত জলবাহিত রোগ? এটাও কিন্তু আমরা সেট 2 এর কোশ্চেন পেয়ে গেছি, এককোষী বলছে প্রোটোজোয়া ঘটিত কিন্তু জলবাহিত রোগ, সেটা হচ্ছে জিয়ারডিয়াসিস, রাইট। আজকে লাস্ট প্রশ্ন 79 বলেছিলাম, দেখো কি আছে, জলাশয়ে ইউট্রোফিকেশন, এটাও কিন্তু আগে সেটা বলেছিলাম, ইউট্রোফিকেশন বা পুষ্টি বিবর্ধনের হার বাড়ে কখন? তো এটা বলেছিলাম জলের মধ্যে যদি ফসফরাস জাতীয় যৌগের পরিমাণ বৃদ্ধি পায়, রাইট। তো আমাদের অপশন বিতে রয়েছে জলে ফসফরাস বাড়লে। তো এই ছিল আমাদের আজকের টোটাল প্রশ্ন ছিল 25টা। তো তোমরা বলো তোমাদের 25-এর মধ্যে তোমাদের কত স্কোর হলো, তোমরা অবশ্যই জানাও, ঠিক আছে, কমেন্ট বক্সে। আর আজকে আমরা 80 থেকে শুরু করে, ঠিক আছে, 80 থেকে আমরা দেখব শেষ অবধি, মানে 80 কত রয়েছে দেখো এখানে 86 অবধি, এগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি,
তোমরা একটা স্ক্রিনশট নাও এবং তোমরা এই কোশ্চেনগুলো সলভ করে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো দেখো আমাদের কোশ্চেনগুলো একটু বলে দিই। 80তে রয়েছে পিএইচ কত হলে জল আম্লিক প্রকৃতির হয় বা অম্ল প্রকৃতির হয়। বলেছিলাম এটা ছিল আমাদের স্কেল, তো এটা ছিল 7, ঠিক আছে। এদিকে হলে আমাদের বলেছিলাম এটা হচ্ছে আম্লিক, আর 7-এর বেশি হলে বলেছিলাম সেটা হবে ক্ষারীয়। তো এখানে বলছে জল অম্ল প্রকৃতির, তাহলে আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো, তোমরা কমেন্ট বক্সে জানাবে। 81 বলেছে মেলানোসিস রোগের প্রধান কারণ কি, অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটুকু বলে দিই যে মেলানোসিস রোগটা কিন্তু মূলত জল থেকেই ব্যাপারটা হতে পারে। তো আশা করি তোমরা একটা ক্লু পেয়ে গেছো, ঠিক আছে। এই ক্লুটাকে কাজে লাগিয়ে তোমরা উত্তরটা চেষ্টা করবে দেওয়ার কমেন্ট বক্সে। এইটুকু কি আছে দেখো, পরিবেশের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কী থাকে তোমরা প্রত্যেকেই জানো। আশা করি অপশানটা এখানে দেখো 4টে রয়েছে, কোনটা হবে তোমরা কমেন্টে জানাবে। 83 দেখো কী লেখা আছে, তেজস্ক্রিয়তা। শুধু এটুকু বলে দিচ্ছি যে যেটা মানে বায়ুমণ্ডলে যেটা গ্যাস সব থেকে বেশি আছে তার পরিমাণ 78% অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তোমরা এবার দেখো কোনটা উত্তর হবে, আশা করি পেয়ে যাবে, ঠিক আছে। 83 বলেছে তেজস্ক্রিয়তার প্রধান প্রতিক্রিয়া কি। তো 3টে অপশান দেখতে পাচ্ছি, যাই হোক। তো তোমরা বলো কোনটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। 84 কি বলেছে, চেরনোবিল দুর্ঘটনায় কোন মৌলের তেজস্ক্রিয়া দূষণ হয়। এটাও তোমাকে দিলাম, ঠিক আছে। যখন বলেছে দেখো এখানে কিন্তু আলটিমেটলি তেজস্ক্রিয় বলেছে, ঠিক আছে। তেজস্ক্রিয় মৌল কোনটা আছে তোমরা আশা করি পেয়ে গেছো। দেখো 85 বলেছে বিকিরণ শক্তির একক কি, এটাও তোমরা জানাবে কমেন্টে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা তোমার গিয়ে 86 বলেছে, কি বলছে দেখো কোশ্চেনটা বলেছে 1985 সালে ওজোন ছিদ্র আবিষ্কার করেন কে। তো এখানে 3টে অপশান রয়েছে, তোমরা এগুলো কমেন্টে জানাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আর হ্যাঁ, যারা আগের সেটগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে সেট 1 এবং সেট 2 দেখে নিতে পারো, কারণ এই আমাদের ইভিএসের এই সিরিজে যতগুলো প্রশ্ন হচ্ছে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী এক্সামগুলোর জন্য। তো সুতরাং তোমরা ভালো করে শিখতে থাকো এবং দেখতে থাকো। তো এই ছিল আজকে আমাদের সেট 3 ক্লাস। তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করো, আর যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশন পাও এবং তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।